মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া, জানালেন মির্জা ফখরুল। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি চেয়ারপারসনের। দলগুলোর সঙ্গে আলোচনা করেই জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত করবে সরকার, জানালেন প্রেস সচিব। হাসিনাকে ফিরিয়ে বিচার করায় অগ্রাধিকার। এবং যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে নজিরবিহীন তুষার ঝড়ের আঘাত, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, কয়েকশো ফ্লাইট বাতিল, দুর্ভোগে লাখ লাখ মানুষ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। রোববার রাতে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা জানিয়েছেন। বিদেশ যাত্রার আগে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। ৫ আগস্ট সরকার পতনের পর বেগম জিয়া মুক্তি পরবর্তী প্রায় ৫ মাসে স্থায়ী কমিটির সদস্যরা বিভিন্ন সময় সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে। তবে এই প্রথম ফিরোজায় একসঙ্গে স্থায়ী কমিটির সব সদস্য। রোববার রাত ৮টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসতে শুরু করেন স্থায়ী কমিটির সদস্যরা। আগামী ৭ জানুয়ারি রাত ১০টায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে খালেদা জিয়ার। লন্ডনে যাওয়ার আগে নেত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সারতেই এই আগমন। আগামী ৭ তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় জানাতে, যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন এবং সেই সংগ্রামকে সফল করেন। চিকিৎসার জন্য দেশ ত্যাগের আগে গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের পাশে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে নির্দেশনা দিয়েছেন বেগম খালেদা জিয়া। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। এর আগে ২ সপ্তাহ লন্ডন সফর শেষে রোববার দুপুরে দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য এখনও উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি বিএনপি। গণতান্ত্রিক পরিবেশে এবং বাংলাদেশের এই অবস্থায় নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। দেশে নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে বিএনপি স্বাগত জানাবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন যেভাবে কুলুষিত করা হয়েছে তা পুনরুদ্ধারে যা করা লাগবে সবই করবে কমিশন। রোববার সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন নির্বাচন কমিশনাররা। এক অনুষ্ঠানে সিএসি এএমএম নাসির উদ্দিন বলেন, 18 কোটির মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। ২০ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর আগে রোববার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিলেন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকরা। সকালে প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে অংশ নেন সিএসসি সহ অন্য কমিশনাররা। এ সময় ভোটার তালিকা হালনাগাদে স্বচ্ছতার উপর জোর দিয়ে কমিশনাররা বলেন, নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে তা পুনরুদ্ধারে যা করা লাগে তার সবটুকুই করবে কমিশন। টাকা অর্জনের মোটিভ নিয়ে কোনো তথ্য সংগ্রহকারী কাজ করবে না, এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। যদি কারোর কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে, দয়া করে আল্লাহর ওয়াস্তে এ কাজে সম্পৃক্ত হবেন না। নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করুন। ভোটে মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা এবং দায়িত্বের সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ করারও নির্দেশ দেন কমিশনাররা। 4 জন কমিশনারকে আমি মনে করি 4টা ছাঁকনি।
এখানে কোনো না কোনো ছাঁকনিতে সেটা আটকা পড়বে। ইতিমধ্যে এরকম একটা ঘটনা যেটা অনেক পরে হওয়ার কথা ছিল, সেটা এসে গেছে অনেক আগে, তো সেরকমই ছাঁকনিতে আটকা পড়ে গেছে। ভোটার লিস্ট যত সুষ্ঠু হবে, নির্বাচনও ততটাই গ্রহণযোগ্য হবে। অনেক ফ্যাক্টর কাজ করে, কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘোষাতে চাই। 40টি ব্যাচে প্রায় 1000 জন প্রশিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে। পরে এই প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেবেন ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রোববার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে আর্থাইটিস সহ বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীর মিত্র। শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা অসুস্থতায় গত 22 ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার 10টার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতিমান অভিনেতা। আজ জোহরের নামাজের পর এফডিসিতে প্রবীর মিত্রর প্রথম জানাজা হবে। এরপর চ্যানেল আইয়ের দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফনের কথা রয়েছে। 83টি নদীর নাম, জীবন তৃষ্ণা, জালিয়াত, ফরিয়াদ, রক্ত শপথ সহ 4 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন প্রবীর মিত্র। আমার মনে হয় আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতে এই দাদা নিয়ে একজনই লোক এসেছিলেন আমাদের জগতে, সেটা প্রবীর দা। আমাদের অভিভাবক বলতে বুঝতাম, আমাদের অভিনয়ের অভিভাবক বলতাম। এখন তো দাদাই আমাদেরকে একেবারে আমাদের সামনে থেকে আমাদের শিক্ষা দিত। দাদা যখন বিয়ে করেন তখন তিনি ধর্মান্তরিত হয়েছিলেন, তখন তিনি নাম রেখেছিলেন হাসান ইমাম। তো সব কিছুর মধ্যেই সেই হাসান ইমাম নামটা আছে, কিন্তু সেটা তো আর আমাদের বাংলার দর্শকরা জানে না যে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং ইসলাম ধর্মেই উনি দীক্ষিত হয়েছিলেন। কিন্তু শুধু অভিনয় করার জন্য উনি প্রবীর মিত্র নামটাকেই রেখেছিলেন, কিন্তু সেটা শুধুমাত্র নামে রয়ে গেছে প্রবীর মিত্র। কিন্তু আসলে তিনি আপাতমস্তক একজন হাসান ইমাম নাম ধারণ করেই ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে ইসলামের মধ্যেই উনি বিচরণ করেছেন। টিউলিপ সিদ্দিকের পর এবার তার বোন আজমিনা সিদ্দিকের নামে উপহার হিসেবে ফ্ল্যাট পাওয়ার তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের গণমাধ্যমে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সানডে টাইমস ও দ্য টেলিগ্রাফ। এতে বলা হয়, 2009 সালে মঈন গনি নামে বাংলাদেশি এক আইনজীবী লন্ডনের হ্যামস্টেডের একটি ফ্ল্যাট আজমিনার নামে হস্তান্তর করেছিলেন। পরে টিউলিপ কিছু সময়ের জন্য ওই ফ্ল্যাটে থেকেছিলেন। এর আগে শুক্রবার ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেয়ার দাবি করা হয়। সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 600 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন, 9 লাখ মার্কিন ডলার পাচার এবং প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। এদিকে প্রশ্ন ফাঁসে জড়িত পিএসসির গাড়ি চালক আবেদ আলী সহ তার পরিবারের বিরুদ্ধেও 3টি মামলা হয়েছে। দুদক বলছে, তাপস সহ পলাতকদের ফেরাতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি কোনো প্রভাবের কারণে এই ব্যবস্থা নেননি, তাহলে তিনি শপথ ভঙ্গ করেছেন এবং সেই কারণে তার অবশ্যই পদ থেকে সরে যাওয়া উচিত। বেসিক ব্যাংক মামলায় দুদকের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে তৎকালীন চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। সময়ের পালাবদলে সেই দুদকের মামলায় ফাঁসলেন শেখ পরিবারের এই সদস্য। আদালত প্রাঙ্গণে আওয়ামী আইনজীবীদের প্রভাবশালী এই নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে প্রায় 9 লাখ মার্কিন ডলার পাচারের তথ্য। এছাড়া স্ত্রীসহ তাপসের বিরুদ্ধে ব্যাংকে 600 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন ও প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। এ ঘটনায় রোববার আলাদা 2টি মামলা করেছে দুদক। তদন্ত শেষে বা তদন্তকালীন সময়ে যারা পলাতক আছেন তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে এবং এই সংক্রান্ত কার্যক্রম জন্য তদন্তকারী কর্মকর্তা তারা এখতিয়ারবান, তারা ঠিক করবেন
কী প্রক্রিয়ায় এবং কিভাবে কখন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসা যায়। এদিন প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে আলাদা 3 মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় 46 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। মামলা রুজু করা হলেই আমাদের বিধি অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে আরও সম্পদের তথ্য মিললে চার্জশিটে তা অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান সংস্থাটির মহাপরিচালক। এই সংক্রান্ত তথ্যাদি এজাহারে বিস্তারিত আছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে পাহাড়ি অঞ্চল এখন অপহরণের অভয়ারণ্য। গত 1 সপ্তাহে অপহরণের শিকার হয়েছেন 30 জন, যাদের মধ্যে মুক্তিপণ আর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছেন 28 জন, কিন্তু এখনও হদিস নেই 2 জনের। একের পর এক অপহরণ ও মুক্তি আদায়ের ঘটনায় আতঙ্ক এবং ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। অপহরণ বন্ধে সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযানের দাবিতে অবস্থান কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরের স্মারকলিপি প্রদান করা হয়। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সোজাউদ্দিন রুবেল। কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা নীলা, হোয়াইকং ও বাহারছড়া ইউনিয়ন এখন অপহরণকারীদের অভয়ারণ্য। গেল 1 সপ্তাহে টেকনাফের 3টি ইউনিয়ন থেকে অপহরণ করা হয়েছে 30 জনকে, যাদের মধ্যে মুক্তিপণ দিয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হয় 28 জন। এখনও হদিস নেই 2 জনের। স্থানীয়দের দাবি, রোহিঙ্গা ও স্থানীয় অপরাধী চক্রের যোগসাজুষে অপ্রতিরোধ্য অপহরণকারী চক্র। মানুষ ধরে নিয়ে যাচ্ছে, নেওয়া যাওয়ার পরে প্রচুর পরিমাণ মারধর করে, মুক্তিপণ দিতে ব্যর্থ হইলে অনেককে মেরে ফেলতেছে। ওই জায়গা এখন পর্যাপ্ত, আমরা কাজ করতে পারি না, ওইখানে শ্বাস করতে পারি না। এমন পরিস্থিতিতে টেকনাফের পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযানের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। টেকনাফের সন্তান, কবি ও সাংবাদিক নোপা আলমের ব্যক্তিগত উদ্যোগে রোববার বেলা 11টায় কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু হয়। এই পরিস্থিতিতে আসলে সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযান তৈরি করে এই পাহাড় অভিযান করে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে অপহরণ বন্ধ করা সম্ভব। এদিকে প্রশাসন জানিয়েছে টেকনাফের অপহরণের বিষয়ে অবহিত রয়েছে। স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। স্মারকলিপিটি আমরা পেয়েছি, এটি আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাবো। সরকারের অনুমোদন সাপেক্ষে যে ব্যবস্থা প্রয়োজন সেটি গ্রহণ করা হবে। গত 1 বছরের মধ্যে কক্সবাজারের টেকনাফ থেকে 192 জনকে অপহরণের ঘটনা ঘটেছে। সোজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সিরাজগঞ্জে পুলিশ হত্যা মামলায় সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় এরপর আমলি আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে 4 আগস্ট এনায়েতপুর থানায় হামলা ও 15 পুলিশ সদস্য হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেফতার দেখানো হয়। এর আগে দুপুরে বেলকুচির কামারপাড়ার নিজ বাড়ি থেকে আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করে যৌথ বাহিনী। পুলিশের পক্ষ থেকে করা ওই মামলায় আওয়ামী লীগের 4 নেতার নাম উল্লেখ সহ অজ্ঞাত 6000 জনকে আসামি করা হয়। এস আলমের নিয়ন্ত্রণে থাকা 4টি সহ 6টি ব্যাংকের এমডিকে 3 মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ব্যাংকগুলোতে নিরপেক্ষ ও স্বচ্ছভাবে নিরীক্ষা করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র। অনিয়ম জড়িত থাকার প্রমাণ না মিললে এই কর্মকর্তারা আবারও দায়িত্ব ফিরবেন। ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে থাকা দুর্বল ব্যাংকগুলোর অডিট সম্পন্ন করতে এবার ব্যবস্থাপনা পরিচালকদের ছুটিতে পাঠাতে সম্মত হয়েছে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ। এর মধ্যে আছে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি, SIVL, গ্লোবাল ইসলামী। এর বাইরে আছে এক্সিম ও ICB ইসলামী ব্যাংক। বৃহস্পতিবার এসব ব্যাংকের পর্ষদ সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। সেখানেই ব্যবস্থাপনা পরিচালকদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংক সম্মত হয় বলে জানান মুখপাত্র।
অডিট পরিচালনার বিষয়ে ওনারা যেন অযাচিত কোনো হস্তক্ষেপ করতে না পারেন, অর্থাৎ এই প্রক্রিয়াটাকে স্বচ্ছ রাখার জন্য এমডিদেরকে সাময়িকভাবে ছুটিতে যেতে বলা হয়েছে। এটা আসলে আন্তর্জাতিক রীতি অনুযায়ী করা হয়েছে। এদিকে শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ছুটিতে পাঠাতে সিদ্ধান্ত নেয় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈঠক শেষে বিষয়টি জানান ব্যাংকের চেয়ারম্যান। ব্যাংকগুলো এই একটা নির্দিষ্ট সময়ের জন্য যতদিন পর্যন্ত এই কার্যক্রম চলবে ততদিন পর্যন্ত তারা যাতে আউট অফ ডেস্ক থাকেন, এটা সিদ্ধান্ত আমরা নিচ্ছি। নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর এস আলমের নিয়ন্ত্রণে থাকা 8টি সহ ডজন খানেক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেন। এরপর এসব ব্যাংকের ঋণ কেলেঙ্কারি খতিয়ে দেখতে অডিটের সিদ্ধান্ত হয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মেডিকেল শিক্ষায় শিক্ষকের অভাব, অপরিকল্পিত ভর্তি পরীক্ষা সহ নানা কারণে দেশের চিকিৎসা ব্যবস্থা পিছিয়ে পড়ছে বলে অভিযোগ করেছে স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক মতবিনিময় সভায় সংগঠনটি দাবি করে চিকিৎসকদের পদোন্নতিতে দীর্ঘসূত্রিতার কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। নীতি নির্ধারকদের অবহেলাই এর জন্য দায়ী। সবাই বক্তারা পরামর্শ দেন বৈষম্য দূর করে চিকিৎসকদের পদোন্নতির মাধ্যমে এই সংকট মোকাবিলা করা যেতে পারে। বাইরের দেশে স্বাস্থ্যের যে চিফ সে একজন ডাক্তার, আমরা চাই আমাদের স্বাস্থ্যের চিফ একজন ডাক্তার হবে। পোস্ট গ্রাজুয়েশন করা ডাক্তারদের প্রমোশনের কাজটা কিন্তু আমাদের হাতে না। ওই কাজটা যারা করার কথা ওরা করছে না, বাধা ওইখানে। আমরা চাই না কোনো আলটিমেটাম দিতে 10, 5, 7টা বিসিএস চলে গেছে, গাইনি কোনো প্রমোশন নাই, এরকম কেন হবে? এটা তো সংস্কার দরকার। যাদের যে বিসিএসে প্রমোশন হবে স্বাস্থ্য ক্যাডারে সকল সাবজেক্টে একসাথে ওই বিসিএসের একসাথে প্রমোশন হবে। যারা বাংলাদেশের নীতি নির্ধারণের পর্যায়ে আছে তারা বাংলাদেশের চিকিৎসা নেয় না, কিছু হলেই বাইরের দেশে চলে যায়। সেজন্য আপনার এবং আপনার আত্মীয় স্বজনের খবর তারা রাখে না বা প্রয়োজন মনে করে না, সেজন্যই তারা এত সব কিছুর মধ্যে এতটা গাফিলতি দেখায়। গত 15 বছরে ফ্যাসিবাদের লেজুর ভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করায় রোষানলের শিকার হয়েছে গণমাধ্যম ও সাংবাদিকরা। রোববার সকালে চট্টগ্রামে মতবিনিময় সভায় অংশ নিয়ে কথা বলেন গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ। এ সময় সংবাদকর্মীদের যোগাযোগ ও নীতিমালা নিয়ে নানা সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে চট্টগ্রামে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে গণমাধ্যম সংস্কার কমিশন। মতবিনিময় সভায় অতীতের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন চট্টগ্রাম বিভাগের গণমাধ্যম কর্মীরা। আমাদের উপর যে নির্যাতন হয়েছে, পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, সে সম্পর্কে প্রথম আপনাদেরকে তথ্য জানতে হবে। আওয়ামী লীগের আমলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যে সমস্ত সাংবাদিকদের যে সমস্ত অত্যাচার এবং নির্যাতন এবং হয়রানির শিকার হয়েছে, এগুলোর ব্যাপারে সংস্কার কমিশন একটা স্পষ্ট গাইডলাইন থাকবে, সুপারিশ থাকবে, এটা আমি আশা করছি। পত্রিকাকে এই টিভি চ্যানেলকে ডাল হিসেবে ব্যবহার করে বন্দরে কাস্টমসে ব্যবহার করে তারা আবার তার টাকা ইনকাম করেন। এ সময় কমিশন চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদের লেজুর বৃত্তি করেছে গণমাধ্যমগুলো। দলীয় প্রভাবের কারণেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন সাংবাদিকরা। গণমাধ্যমের যে ভূমিকা ছিল সেই ভূমিকার একটা সম্পাদকীয় মূল্যায়ন হওয়া উচিত। গত 15 বছরে অনেক সংবাদ মাধ্যম প্রাতিষ্ঠানিকভাবে ফ্যাসিবাদের লেজুর বৃত্তি করেছে, সেই প্রতিষ্ঠানগুলো তো বন্ধ করা হয় নাই। গণমাধ্যম কর্মীদের সমস্যাগুলো চিহ্নিত করে লিখিত সুপারিশ আকারে পাঠানোর অনুরোধ জানিয়েছে সংস্কার কমিশন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। শীতেলের রাজধানী সহ সারা দেশে দেখা দেয় গ্যাস সংকট। এতে বিপাকে পড়তে হয় আবাসিক গ্রাহকদের। গ্যাসের জন্য রাত জেগে অপেক্ষা করতে হচ্ছে অনেক এলাকার বাসিন্দাদের। চলমান সংকটের স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। ভোগান্তির কথা জেনেও যেন নির্বিকার কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন আল কাসির, ক্যামেরায় ছিলেন SM সালাউদ্দিন। ইট পাথরের দালানে মাটির চুলা জ্বালানোর আপ্রাণ চেষ্টা। ঘরের বারান্দায় চুলা বসিয়ে রান্নার কাজ সারছেন ধানমন্ডি এলাকার এক বাসিন্দা। রান্নার সব উপকরণ হাঁড়িতে, কিন্তু গ্যাস নেই চুলায়। গ্যাসের জন্য অপেক্ষা দিনভর। বাধ্য হয়ে হোটেল থেকে আনতে হচ্ছে খাবার। এ চিত্র রাজধানীর গ্রিন রোড, মহাখালী, আদাবর, মৌচাক, নাজিরাবাজার, নয়াবাজার, ধলপুর, কাঁঠালবাগান, মগবাজার, কল্যাণপুর ও মিরপুরের বিভিন্ন এলাকায়। যেন শীত নামতেই উধাও গ্যাস। 10-12 দিন রয়েছে গ্যাসের অবস্থা এই পরিস্থিতি। রুটির ছাকার মতো গ্যাস নাই, বাচ্চা কাচ্চারা কাঁদতেছে খাবারের জন্য। চুলায় গ্যাস নেই, রাত্রের 12টা-1টার দিকে হয়তো আসে সামান্য। 10-12 দিন রয়েছে গ্যাসের অবস্থা এই পরিস্থিতি। চুলায় গ্যাস নেই,
রাত্রের 12টা 1টার দিকে হয়তো আসে সামান্য। গ্যাস সংকটে বেশ বিপাকে আবাসিক গ্রাহকরা। সারাদিন পর গ্যাসের দেখা মেলে মধ্যরাতে, তাই বাধ্য হয়ে রাত জেগে রান্নার কাজ সারেন অনেকে। হোটেল থেকে কিনে খায়, রাতে বেলা যদি গ্যাস আসে তাহলে একটু তরকারি রান্না করি। এখন আজকে গত মনে হয় 5-6 দিন ধরে রাতেও নাই। আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু বন্ধ, আমাদের চরম দুর্ভোগ। এবং মে মাস থেকে শুরু হয়েছে এটা। কিনে খাবো, আবার সরকারকে বিলগুলিও দিব। এটা আমরা তো মানুষ, এখন এক পারা যায় যে রাস্তায় দাঁড়ায় যাই। নিম্ন আয়ের মানুষের অবস্থাও একই, মাটির চুলাই তাদের একমাত্র ভরসা। একটানা গ্যাস নাই আজকে 1 মাস ধরে। রাত্রে গ্যাস আসে, রাত্রে 2টা বাজে কি মানুষ ঘুমাবে না রান্না করবে? সারাদিন কাজ করে আইসা গ্যাসের জন্য বয়ে থাকা লাগে, ঠিক মতনে রান্না খাওয়া করা যায় না। নাগরিকদের এই ভোগান্তিতে বরাবরের মতোই নিশ্চুপ তিতাস গ্যাস কোম্পানি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। এর আগে গত মঙ্গলবার পেট্রোবাংলা জানিয়েছিল বুধবার সকাল 9টা থেকে শনিবার সকাল 9টা পর্যন্ত এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণের কারণে ব্যাহত হতে পারে গ্যাস সরবরাহ। তবে তার একদিন পার হলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। ডানা মেলল আরও একটি স্বপ্ন। যমুনার অথই জলের বুক চিড়ে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ছুটছে ট্রেন। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর আগে চূড়ান্তভাবে নানা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন প্রকৌশলীরা। সর্বোচ্চ গতিতে ট্রেন চালাতে পেরে খুশি তারা। আগামী মাসে যমুনার রেল সেতু দিয়ে বাণিজ্যিক ট্রেন চালুর আশা কর্তৃপক্ষের। দীর্ঘ প্রতীক্ষার অবসান। স্বপ্নের রেল সেতুতে ট্রেন ছুটে চলছে সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে। যমুনার বুক চিরে ধীরে ধীরে ডানা মেলছে স্বপ্ন। আধুনিক প্রযুক্তিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে দেশের দীর্ঘতম যমুনা রেলওয়ে সেতু। দেশি বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ। চলছে চূড়ান্তভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচল। প্রথমে ঘন্টায় 60 কিলোমিটার ও পরে ধাপে ধাপে 80, 90, 100, 110 ও সবশেষ সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে পাশাপাশি 2টি ট্রেন চালানো হয়। সর্বোচ্চ গতিতে ট্রেন চালাতে পেরে খুশি প্রকল্প সংশ্লিষ্টরা। ভালোই লাগছে, এখন শেষ পর্যায়ে চলে আসছে একটা বৃহৎ প্রকল্প। অনেক ভালো লাগছে যে আমাদের সবার একটা অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আজকের এই দিনটা পাইছি। কোয়ালিটির ব্যাপারে কোনো ছাড় দেওয়া হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাণিজ্যিকভাবে ট্রেন চালুর আশা প্রকল্প পরিচালকের। ইনিশিয়ালি আমরা কিছুদিন ট্রায়াল বেসিসে সিঙ্গেল লাইনে এই ব্রিজে ট্রেন অপারেশন করব এবং একটা নির্দিষ্ট সময় পর মোস্ট প্রবলি ফেব্রুয়ারির মাঝামাঝি বা তার কোনো এক পরবর্তী যে কোনো সময়ে সরকার যখন সময় দেবে সেইভাবে আমরা 2 লাইন দিয়ে ট্রেন উদ্বোধন করব। মোট 50টি পিলারের ওপর 49টি স্প্যানে যমুনা নদীর 300 মিটার উজানে দেশের দীর্ঘতম 4.8 কিলোমিটার এই রেল সেতুটি নির্মিত হয়েছে। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। শীতের প্রকোপ কমায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাড়তে শুরু করেছে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা। তবে বিক্রেতারা বলছেন এখনও কাঙ্ক্ষিত ক্রেতা পাচ্ছেন না তারা। পণ্য বিক্রির চেয়ে প্রচারের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। বিক্রেতাদের হাক ডাকে সরব মেলা প্রাঙ্গণ। ক্রেতাদের আকৃষ্ট করতে নানা রকম অফার নিয়ে পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। মেলা শুরুর পর থেকেই শীতের প্রকোপ থাকায় ক্রেতাদের খুব একটা সাড়া না পেলেও বিক্রেতাদের দাবি চলতি মাসের 10 তারিখের পর বাড়বে বেচা বিক্রি। আবহাওয়াটা ভালো হতে শুরু করেছে, আশা করা যাচ্ছে যে এখন থেকে আমাদের বিক্রি ভালো হবে। এখন রোদ উঠতেছে, দেন হচ্ছে আপনার শীতটাও একটু কমে গিয়েছে, সো সেলটা ভালোই আসছে। হয়তো বিক্রি হবে, হয়তো হবে না। আমাদের ব্র্যান্ডিং এবং পরিচিতি বাড়ানোই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। বর্ষপণ্য হয় মেলার 5ম দিন পর্যন্ত সবচেয়ে বেশি ছাড় দেখা গেছে ফার্নিচার পণ্যে। থাকছে ফ্রি হোম ডেলিভারির সুবিধাও। দ্বিতীয় উইক থেকে মেলা লাস্ট পর্যন্ত বেশ আনাগোনা কাস্টমারে থাকে। আমাদের আপ টু 11% ডিসকাউন্ট আছে এবং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি দিচ্ছি। বেলা বাড়ার সাথে সাথে মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বাড়লেও বেশিরভাগই এসেছেন ঘুরে দেখতে, যাচাই বাছাই করে দেখছেন পছন্দের পণ্য। আজকে প্রথম আসছি তো, প্রথম মেলা মনে হয় ভালোই হবে, তা মেলা ঘুরি দেখি কি অবস্থা। কিনতে আসছি, ঘুরতে আসছি, দুটোটাই। দেশি বিদেশি মিলে 361টি স্টল প্যাভিলিয়ন রয়েছে এবারের মেলায়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া, জানালেন মির্জা ফখরুল। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি চেয়ারপারসনের। না ফেরার দেশে খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র আর্থ্রাইটিসে ভুগছিলেন দীর্ঘদিন। চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া, বাদ জোহর এফডিসিতে প্রথম জানাজা।
এবং যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে নজিরবিহীন তুষার ঝড়ের আঘাত, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, কয়েকশো ফ্লাইট বাতিল, দুর্ভোগে লাখ লাখ মানুষ। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।